আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছে দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। একদিকে সেনা প্রত্যাহারের ঘোষণা, মাঠে নামলো বিজিবি। দেশ কি সত্যিই স্বাভাবিক? সেনা প্রধানের বক্তব্যের নেপথ্যের আসল বাস্তবতা কি? আমি গতকালকেও খুব ছোট্ট করে আরেক প্রসঙ্গের ভিডিওতে এ বিষয়ে কথা বলেছি যে সেনাপ্রধান মুখে বলছেন যে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যার কারণে দেশের মানুষের মনে প্রশ্ন আসছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিই পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সংকট দানা বাঁধছে? সেনাবাহিনী কি আসলেই ব্যারাকে ফিরে যাচ্ছে, নাকি দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে এই সংখ্যা আরও বহুগুণ বেড়ে যেতে পারে? সম্প্রতি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বড় বার্তা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখনো যেসব সেনা সদস্য মোতায়েন রয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যেই ব্যারাকে ফিরতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখানেই একটা মস্ত বড় কিন্তু রয়েছে। সেনাপ্রধান একই সাথে সাব জানিয়ে দিয়েছেন একই অনুষ্ঠানে ব্যারাকে ফেরার আশা থাকলেও তারপরও দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে কিছু কাজ করে যেতেই হবে। অর্থাৎ সেনাবাহিনী মাঠ থেকে একেবারে চলে যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে সেনাবাহিনী মাঠে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধানের এই বক্তব্যের আসল বাস্তবতা কি? একদিকে সেনা প্রত্যাহারের আশা, অন্যদিকে ঠিক একই দিনে রাজধানীতে বিজিবি মোতায়েন। দেশ কি আসলেই স্বাভাবিকের দিকে যাচ্ছে, নাকি বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে? গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সেখানেই তিনি দেশের চলমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অত্যন্ত খোলামেলা ও তাৎপর্যপূর্ণ কথা বলেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ডিপ্লয়েড আছি। অর্থাৎ সেনাবাহিনী এখনো মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। এই ডিপ্লয়মেন্ট কিন্তু আজকের বা কালকের নয়। সেনাপ্রধান নিজেই মনে করিয়ে দিয়েছেন যে 2024 সালের 20 জুলাই থেকে তারা এই কাজ করে যাচ্ছেন এবং এখন সেই দায়িত্ব পালন করছেন। ভাবুন একবার, 2024 সালের জুলাই মাস থেকে আজ 2026 সালের মে মাসও আমরা শেষ করতে যাচ্ছি, তখনও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ঢাকা সহ সারা দেশে সেনা সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ প্রায় 2 বছর হতে যাচ্ছে। সেনাপ্রধান নির্দিষ্ট তথ্য দিয়ে জানিয়েছেন এখনো প্রায় 16 থেকে 17 হাজার সেনা সদস্য বাংলাদেশের 62টি জেলায় মোতায়েন আছেন। যদিও আগের তুলনায় অনেক সৈনিক উইথড্র বা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণ উইথড্র বা প্রত্যাহার করা সম্ভব হয়নি। আগে এটি ছিল 30 হাজারের মতো। তবে সেনাপ্রধান একটি ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। কিন্তু ব্যারাকে ফিরলেই কি সেনাবাহিনীর কাজ শেষ? না, এখানেই আসছে মূল টুইস্ট। সেনাপ্রধান অত্যন্ত বাস্তবসম্মতভাবে বলেছেন, ব্যারাকে ফেরার আশা থাকলেও দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে কিছু কাজ করে যেতেই হবে। সরকার যতক্ষণ পর্যন্ত চাইবে সেনাবাহিনী মাঠে থাকবে এবং বিভিন্ন কাজ করে যাবে। যেমন উদাহরণ হিসেবে তিনি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যেমন এখন ফিউল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তার মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই যেমন জ্বালানি তেলের ডেপো বা এই জাতীয় স্পর্শকাতর জায়গাগুলোর সুরক্ষায় সেনাবাহিনী এখনো নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও প্রয়োজনে সরকারকে এরকম জরুরি সহায়তা দিয়ে যেতে হবে। পাশাপাশি সেনাপ্রধান সেনাবাহিনীর নিজস্ব কাঠামোগত দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের যে প্রধান কাজ
ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণগুলো করে যুদ্ধের জন্য প্রস্তুতি। আমাদের নিজস্ব যে পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। খুবই স্বাভাবিক কথা। এটি পেশাদার সেনাবাহিনীর মূল কাজই হলো ব্যারাকে থেকে কঠোর প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি নেওয়া। দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকলে নিয়মিত প্রশিক্ষণে কিছুটা হলেও তো প্রভাব পড়ে। তাই সেনাপ্রধান চান সেনাবাহিনী যেন দ্রুত তার নিজস্ব পদ্ধতিতে ফিরে যেতে পারে। সেনাপ্রধান যখন সেনাবাহিনী তুলে নেওয়ার কথা বলছেন, ঠিক তখনই আমাদের সামনে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়। দেশের বাস্তব অবস্থা আসলে কি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ কি এখন পুরোপুরি সক্ষম? বাস্তবতা বলছে পুলিশ এখনো একা সব পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি সক্ষম নয়। আর এই অক্ষমতার স্পষ্ট উদাহরণ পাওয়া গেছে ঠিক সেদিনই, যেদিন সেনাপ্রধান এই বক্তব্য দিচ্ছিলেন। হ্যাঁ, গতকাল বৃহস্পতিবারই যখন সেনাপ্রধান সেনা প্রত্যাহারের আশা প্রকাশ করছেন, ঠিক সেই দিনই দেশের রাজধানী এবং এর আশপাশের জেলাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য ঢাকা সহ আশপাশের এলাকায় এই বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর, বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা। এই এলাকাগুলোর নাম শুনলেই আপনারা বুঝতেই পারছেন এগুলো কতটা যানজট প্রবণ এবং উৎসবের সময় কতটা ঝুঁকিপূর্ণ ও জনাকীর্ণ হয়ে ওঠে। বিজিবির সেই ফেসবুক পোস্টে আরও কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস বা তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের ঠিক 7 দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত, অর্থাৎ মোট 10 দিন বিজিবি সদস্যরা এই বিশেষ দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করা। এর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও তীব্র যানজট প্রবণ এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিজিবি সদস্যরা সরাসরি সহায়তা করবেন। এখন যদি আমরা পুরো বিষয়টি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তবে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, দেশ এখনো পুরোপুরি স্বাভাবিক বা শান্ত নেই। ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শৃঙ্খলা ধরে রাখতে যদি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ঢাকার রাস্তায় নামাতে হয়, তবে ভেতরের পরিস্থিতি যে এখনো পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসেনি তা স্পষ্ট। বিজিবির কাজ এই ঢাকার আইন শৃঙ্খলা যানজট নিয়ন্ত্রণ করা নয়, সেনাবাহিনীর কাজ নয়, এটি পুলিশের কাজ। অর্থাৎ পুলিশ কিন্তু কাজে ফেরেনি। আপনি যারা ঢাকায় চলাফেরা করেন, ঢাকার রাস্তাঘাটে চলাফেরা করলেও বোঝেন যে ট্রাফিক পুলিশের অবস্থাটা কি। এই দেখছেন এক সময় আছে, এই দিনের বাকি সময় নেই। অর্থাৎ এইভাবেই চলছে কিন্তু পুলিশ। আর এসব কারণে আশঙ্কা করা হচ্ছে যে বর্তমানে যে 16-17 হাজার সেনা সদস্য মাঠে আছেন, পরিস্থিতি যদি কোনো কারণে সামান্যতম অবনতি ঘটে, তবে যে কোনো মুহূর্তে এই সংখ্যা 50,000-এও পরিণত হতে পারে। কারণ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা চলে না। একদিকে যেমন, ঠিক তেমনি দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ প্রশাসন, সেই প্রতিষ্ঠানগুলো যে ভেঙে ফেলানো হয়েছে সেই ভঙ্গুরই আছে। অর্থাৎ সেনাবাহিনীর হাতেই আছে, কিন্তু দেশের শৃঙ্খলা রক্ষার বলা যায় মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতেই আছে। তাহলে পুরো বিষয়টির সার সংক্ষেপ কি দাঁড়ালো? সেনাপ্রধান পেশাদারত্বের খাতিরে এবং সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যারাকে ফেরার আশা প্রকাশ করছেন, যা অত্যন্ত যৌক্তিক। এটাই তো হবার কথা। কিন্তু দেশের বাস্তব পরিস্থিতি এবং উৎসবের মৌসুমের চাপ সামলাতে এখনো পুলিশ একা যথেষ্ট নয়, যার কারণে বিজিবিকে মাঠে নামাতে হচ্ছে।
আর সরকার যতদিন চাইবে সেনাবাহিনী পুরোপুরি মাঠ ছাড়ছে না। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একটি বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা শুধু আশা করতে পারি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সবাই মিলে দেশের মানুষকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেবে। দেখুন, পুলিশ নিয়ে নানা ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। দুদিন আগে মিরপুরে আক্রান্ত হয়েছে, গতকালকে চট্টগ্রামে এক ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ জনগণ দ্বারা অবরুদ্ধ হয়েছে। অর্থাৎ পুলিশের অবস্থাটা কিন্তু এমন, সেনাবাহিনী যতই মুখে বলুন না কেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। দেশ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আছে। আমরা প্রত্যাশা করেছিলাম, বা দেশের মানুষ প্রত্যাশা করেছিল, বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে এই যে অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ ইউনূসের যে একটা অবৈধ নির্বাচন, এই নির্বাচনের পরে দেশ শান্ত হবে। শান্ত হয়নি, কিছুই হয়নি, দেশের কোনো উন্নতি হয়নি। দেশের উন্নতি যদি হতো, আপনি এই যে গত 3 মাসে দেশে কোনো বিনিয়োগ হয়েছে? নির্বাচিত সরকারের 3 মাস আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কাজেই দেশ যে ভয়ঙ্কর সংকটে, আবার যে একটা যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতির মধ্যে যে কোনো মুহূর্তে ঢুকে যাবে। আমি বললাম যে 16,000 17,000 সৈন্য, এটা 50,000-এ যে কোনো সময় রূপ লাভ করতে পারে। দেশ এই অবস্থায় আছে। দর্শক, তাহলে আপনি অনুমান করুন, বুঝুন যে দেশ কোথায় আছে। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, উত্তরণ ঘটতে হবে। কিভাবে ঘটতে হবে সেটাই এখন প্রশ্ন। জাগরণ হতে হবে, সোজা কথা। চরম একটা অনিশ্চয়তার দোলাচলে ঢুকে পড়েছে। আজ থেকে 2 বছর আগের বাংলাদেশের কথা বারবার সামনে আসছে, যে 2 বছর আগে কি আমরা এমনটা ছিলাম না। আমরা সেই বাংলাদেশ ফেরত চাই। ফেরত চাইতে হলে আমাদের কাজ করতে হবে, আমাদের জাগতে হবে, জাগরণ তৈরি করতে হবে। এছাড়া আমরা 2 বছর আগের বাংলাদেশ তো ফেরত পাবোই না, বরং তো আজকে যে অবনতি আছে, সামনে আরো অবনতিতে যাবে। আপনি কি অবনতি চান? যদি না চান, তাহলে জেগে উঠুন বাংলাদেশের মানুষ, এটিই বলবো। এছাড়া বলার কিছু নেই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সবাইকে চমকে দিয়ে 24 তারিখের বদলে 23 তারিখ আর দিল্লির বদলে কলকাতায় এসে নামলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাত্রিবেলা এই ঘটনাটি জানা যায়, তিনি কলকাতার উদ্দেশ্যে প্লেনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছেন। এখন তার কলকাতা আসার উদ্দেশ্য কি, কার সঙ্গে দেখা করবেন না করবেন এ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তার যে শিডিউল ছিল, সেই শিডিউলের সম্পূর্ণ উল্টো দিকে তিনি চলে গিয়েছেন। কথা ছিল আগে দিল্লি যাবেন, তারপর সেখান থেকে আগ্রা, জয়পুর এই সমস্ত দেখবেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন, তারপর তিনি কলকাতা আসবেন। এটা ছিল মানে সরকারিভাবে যেটা জানানো হয়েছিল, তার সফরসূচি, সেটা বললাম। এখন সেটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে তিনি হঠাৎ করে তিনি কলকাতা চলে গেলেন। এখনো তিনি কলকাতা আসার পর বিস্তারিত খবর কিচ্ছু পাওয়া যায়নি। আমি বিস্তারিত কোনো খবর আপনাকে দিতে পারবো না। কিন্তু তার এই মার্কো রুবিওর আশা নিয়ে এবং শেখ হাসিনার সঙ্গে তার কথা হওয়া নিয়ে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে তুমুল তর্কাতর্কি লেগে যায় শেখ হাসিনার। তিনি রীতিমতো ধমকেছেন। তিনি তো ধমকানি, তিনি অজিত দোভালকে রীতিমতো ধমকান। গতকালকে তার মাত্রাটা ছিল একেবারে, অন্যদিন যদি 30-40-এ থাকে, গতকালকে ছিল 100। মানে এরকম কথা তুমি কও কি কইটা, এই ধরনের কথা। তো ঘটনাটা কি হয়েছে আগে বলি। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলুন, কারণ আমরা ব্যাকডোর চ্যানেলে
আমরা একটা দ্বিতীয় পথ খুঁজছি, যেখানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্যারালাল একটা গভর্নমেন্ট যেটা আছে, সেই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। সেটা ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দুটোই। সেইখানে বেগে বসেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটাই কথা, যারা আমার দেশকে করদ রাজ্যে পরিণত করেছে, যারা আমায় উৎখাত করেছে, যাদের জন্য আমার দেশের এত মানুষের রক্ত ঝরেছে, তাদের সঙ্গে আমি কেন বৈঠক করব? অজিত দোভাল এই নিয়ে দু চারটে কথা বলতে গেলে তিনি আরো ধমকান যে দেশটা আমার বাপের দেশ, আমার বাপের দেশ থেকে আমায় উৎখাত করে সেই বাপের দেশে অরাজকতে যারা ছড়িয়েছে, তাদের সঙ্গে আপনি বলছেন আমায় কথা বলতে? আমি কখনো কথা বলবো না। তাছাড়া আমি এখন বাংলাদেশের পদাধিকারী কেউ নই, আমি কেন কথা বলতে যাব? এই নিয়ে মানে বেশ একটা গরম মানে অজিত দোভাল তো চুপ করে থাকেন, উনি বিশেষ কথা টথা বলেন না। শেখ হাসিনার সামনে বিশেষ মুখটুক উনি খোলেন না, খুললেই ওনাকে ধমকান। তো যাই হোক, এখন শেখ হাসিনা তিনি ভুয়ো ধরে আছেন, তিনি আমেরিকার কোনো প্রতিনিধি তাদের কারোর সঙ্গে কথা বলবেন না। তার বক্তব্য, আমি দেশে ফিরি, যদি আমি ক্ষমতায় বসি, তখন আমি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু তার আগে ওই করদ রাজ্যের চুক্তি ওটা আমি কুচি কুচি করে ফেলবো। তারপরে যদি তারা মনে করে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে তারা আসছেন, মানে রাজি আছেন, তাহলে অবশ্যই কথা হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই চুক্তি আমি কুচি কুচি করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আমার আগেও ছিল না, আমি পরিষ্কার বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমার অন্য দেশে যেতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলে যাব। এটা উনি নাকি আগে বলেছিলেন, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তো এই নিয়ে গতকালকে নাকি প্রচুর, আধ ঘন্টা 45 মিনিট নাকি প্রচুর চাপান উতর চলে। তারপর হাল ছেড়ে আমাদের অজিত দোভাল বেরিয়ে যান, বলেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আমরা আর জোর করে আপনাকে কি করব, বলে উনি বেরিয়ে যান। এখন হচ্ছে গতকালকে শুভেন্দু গিয়েছিলেন দিল্লি, পরশুদিনকে দিল্লি গিয়েছেন, পরশুদিন দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, গতকালকে মোদিজির সঙ্গে দেখা করেছেন। আমি বলেছিলাম মোদিজির সঙ্গে দেখা করলে পরে উনি অর্থনৈতিক প্যাকেজ চাইবেন, কারণ রাজ্যের কোষাগারের যে অবস্থা করে রেখে দিয়েছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে রেখে দিয়েছে, রাজ্য চালাবার মতো পয়সা নেই কেন্দ্রের সহযোগিতা ছাড়া। মোদিজি সেই টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন, এবং সমস্ত যে দেনাগুলো আছে সেই দেনাগুলো কি করে মকুব করা যায় সে ব্যাপারেও তিনি মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন বলে উনি জানিয়েছেন। তো এখন মোদিজি কতগুলো কাজ দিয়েছেন শুভেন্দুকে, সেটা হচ্ছে আমাদের বর্ডার ফেন্সিং যেটা শিলিগুড়ি থেকে হচ্ছে, সেই সমস্ত জায়গায় বিএলআরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই আমাদের ডিজিবিএসএফ এবং আমার আসাম রাষ্ট্রীয় রাইফেলস, তাদের সঙ্গে উনি কথা বলবেন ওইখানে গিয়ে। তা এই সমস্ত ঝামেলার মধ্যে শুভেন্দু কিছুটা থাকবেন। এখন তিনি কবে ফ্রি হবেন এবং কবে শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা হবে,
সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু শেখ হাসিনা কলকাতা আসছেন এটা নিশ্চিত। ওনার জন্য একটা বাড়ি দেখা হয়েছে, বাড়িটা মোটামুটি আপনি বলতে পারেন আপনাদের সীমান্তের প্রায় কাছাকাছি। এখন ঘুরতে ঘুরতে যদি সীমান্তের ওদিকে চলে যান, ধরুন বেনাপোল সীমান্তের ওদিকে উনি চলে গেলেন, আখাউড়া বা বেনাপোল, যে কোনো একটা সীমান্তে, আখাউড়ে যাবেন না, আপনি গেলে ফোনকা সীমান্তে যাবেন, তাহলে কি অবস্থা হবে বুঝে দেখুন। এমনি কলকাতা আসছে শুনলে পরে এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কলকাতা উপস্থিত হলে আইসিইউতে সব ভর্তি হয়ে যাবে। তারপরে উনি যদি আবার ওই সীমান্তের দরজায় গিয়ে দাঁড়ান, আর পেছনে হাজার হাজার বজরং দল যদি ওনাকে ঘিরে থাকে, তাহলে পরে কি অবস্থার সৃষ্টি হতে পারে। এখানে ভারতের একটা খেলা রয়েছে। ভারতের খেলা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না, পুতুল নাচ নাচাবলাম, দড়ি ধরে পুতুল নাচ নাচাচ্ছে তারেক রহমান অ্যান্ড কোম্পানিকে। তা শেখ হাসিনা বলেছেন যে আমার দেশের যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, তার জন্য যারা দায়ী তাদেরকে আমি ফাঁসিতে লটকিয়ে ছাড়ব, আমি কাউকে ছাড়ব না। আজকে একটা উন্নয়নশীল দেশের একটা তকমা পেতে যাচ্ছিল, সেই দেশটাকে রসাতলে পাঠিয়েছে ইউনূস গ্যাং এবং হচ্ছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। ইউনূসকে তো জোর করে ক্ষমতা বসানো হয়েছিল, ঠিক আছে, সে নয় মানলাম, কিন্তু তারেক রহমান কি করছেন? তিনি তো পুরো পাকিস্তান আর তার তুর্কিকে তিনি ডেকে আনছেন, যে পাকিস্তানকে আমি মানে আমার মাটিতে পা দিয়ে দিতাম না, সেই পাকিস্তানকে উনি ডেকে এনেছেন। উনি আবার যাচ্ছেন চীনে। এমন প্রধানমন্ত্রী যে 1.5 মাস 2 মাস হয়ে গেল, যার একটা বিদেশ সফর হলো না, তাকে কে মানে? আমি আসছি, এসে আমি দেখাবো মজা, এটা হচ্ছে ওনার শেষ কথা। তবে উনি কলকাতা আসছেন, কোথায় উঠবেন সঠিক ঠিকানা আমিও জানি না, তবে সীমান্তের কাছাকাছি কোনো একটা সেফ হাউস দেখা হয়েছে, সেখানেই উনি থাকবেন। প্রহরা তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে থাকবে বজরং দল। এই বজরং দলের একটা ছবি আমার বড় ইচ্ছা দেওয়ার জন্য, কিন্তু ইউটিউব অ্যালাউ করবে কি না সেটা নিয়ে আমি খুব চিন্তিত। লাস্টে আবার স্ট্রাইকটা মেরে দেয়, তার জন্যই আমি আর ওই ছবিটা দেখাই না। আপনারা যদি পারেন গুগল সার্চ করে বজরং দল একবার সার্চ করে দেখে নেবেন যে তারা কি ধরনের জিনিস। মানে একেবারে 1 নম্বর মাল যাকে বলে, টস টস করছে। তো এখন এই যে ঘটনা গতকালকে ঘটেছে, সেই নিয়ে বিস্তর হাসাহাসি হচ্ছে পুরো সাউথ ব্লকে, যে অজিত দোভাল জীবনে একমাত্র ব্যক্তির কাছে জব্দ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যাকে কেউ জব্দ করতে পারেনি, শেখ হাসিনা তাকে বসিয়ে 45 মিনিট 4 কথা শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে, অবশ্যই গোপনে, তার সামনে তো করার সাহস নেই, অবশ্যই গোপনে। আর শেখ হাসিনা তিনি তার নিজের জায়গায় আটকে রয়েছেন, তিনি কলকাতা আসছেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আপাতত দেখা করবেন না। এবার যদি মোদিজি মধ্যস্থতা করেন, মোদিজি বাইরে ছিলেন, মোদিজি ফিরেছেন, ফিরেই তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, ক্যাবিনেট বৈঠক করার পর তারপর শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে। এরপর উনি ফ্রি হলে এইবারে তো কলকাতা আসার কারণটা এবার খুঁজতে হবে, যে মার্কো রুবিও কলকাতা আসার যোগাযোগটা কেন, কাউকে না জানিয়ে। তারপরে তো মোদিজি হয়তো শেখ হাসিনার সঙ্গে হয়তো কথাবার্তা বললে হয়তো শেখ হাসিনা রাজি হলেও হতে পারেন। কিন্তু আমার যতদূর মনে হয়, এবং অজিত দোভাল যা রিপোর্ট দিয়েছে, তাতে কোনোভাবেই উনি আমেরিকার কোনো প্রতিনিধির সঙ্গে উনি কথা বলবেন না। আর উনি কথা বলবেন না মানে ওনার মানে উনি কথা বলবেনই না। আর সত্যি কথা, উনি কথা বলতে যাবেন কেন? ভারতেরও তো এটা অন্যায়,
আপনি যা করছেন, আপনারা যা করছেন, আপনারা নিজেরা করুন। যাকে উৎখাত করলেন আর যারা, তাদের একটা প্রতিনিধি এসে বিদেশ সচিব হোক, তিনি বিদেশ সচিব, একটা বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করে পুরো গোলামি চুক্তি করেছে। তা সেই রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে কেন উনি কথা বলবেন? ওনার পয়েন্টটাতে আমি 100% সমর্থন করি, এবং এটা নিয়ে ওনাকে জোর করার কোনো দরকারই নেই। উনি আমেরিকায় কোনোদিনই পছন্দ করেন না, আগে করতেনও না, এখনো করেন না, ভবিষ্যতে করতে পারবেন কিনা সেটা হচ্ছে ভবিষ্যতের কথা, বলতে আমি তো এখন বলতে পারবো না। তবে এখন যে অবস্থা, তাতে মার্কো রুবিওর সঙ্গে আমার মনে হয় না শেখ হাসিনার কোনো রকম দেখা সাক্ষাৎ হবে, মানে উনি দেখা করবেন না। মার্কো রুবিও গেলে জোর করে তো আর যেতে পারবেন না। যদি যান তাহলে সেক্ষেত্রে অন্তত অজিত দোভাল তো যাবেন না, জয়শঙ্করও যাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। তা এখন মার্কো রুবিও দিল্লি যাক, শুভেন্দু ফ্রি হোক, তারপর তার কলকাতা আগমনের জন্য প্রস্তুত হন আপনারা। কলকাতা আগমন হওয়া মানে বর্ডারে তার দর্শন আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।